গল্পে আমরা যে ডাক্তারের পরিচয় পাই তার নাম হলো কুঞ্জবিহারী, নগেন, জয়রাম, উমেশচন্দ্র। তো এর মধ্যে সঠিক উত্তরটা নিশ্চয়ই তোমরা জানো, অবশ্যই আমি বলে দেওয়ার আগে তোমরা দেওয়ার চেষ্টা করো। গল্পে আমরা দেখেছি একজন ডাক্তারের কথা বলা হয়েছে পাড়ার ডাক্তার হিসেবে, যার নাম ছিল নগেন। সুতরাং এখানে সঠিক উত্তর অবশ্যই হবে নগেন। তারপরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে, গল্পে উল্লিখিত কুঞ্জবিহারী বাবু ছিলেন একজন পেশায় উকিল, ডাক্তার, মোক্তার, পালকি বাহক। অবশ্যই আমরা দেখেছি যে একদম গল্পের শুরুতেই বৈঠকখানায়, জয়রাম মুখুজ্জের বৈঠকখানায় দুজন ঢুকছেন, একজন হচ্ছে পাড়ার ডাক্তার আর একজন কুঞ্জবিহারী বাবু। পাড়ার ডাক্তার যিনি হলেন নগেন, আর কুঞ্জবিহারী যিনি ছিলেন একজন জুনিয়র উকিল। সুতরাং এখানে সঠিক উত্তর অপশান হিসেবে আমরা যেটা বেছে নেব সেটা হচ্ছে উকিল। তাহলে তোমরা নিশ্চয়ই সঠিক উত্তর দিতে পেরেছো প্রশ্নগুলোর। এইরকমই গুরুত্বপূর্ণ আর কোন কোন প্রশ্ন আদরিনী গল্প থেকে তোমাদেরকে দেখতে হবে সেটাই এখন জানিয়ে দেব। তোমাদের প্রত্যেককে চ্যানেলে জানাই স্বাগত। আমি তোমাদের এসপি ম্যাম চলে এলাম নতুন উপস্থাপনার সঙ্গে। তোমাদের যে বিশেষ একটা গল্প রয়েছে, একটাই মাত্র গল্প রয়েছে তোমাদের সিলেবাসে, সেটা হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনী। এই গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ এর সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়ে গেছি আমি, তোমাদের এসপি ম্যাম। এই উপস্থাপনায় তোমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এর কথা বলবো, যেটা এই গল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ থেকে বাছাই করে নিয়ে আসা। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বলার আগে তোমরা দেওয়ার চেষ্টা করবে, আর কমেন্টে জানাবে যে তুমি কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো। আর যেই উত্তরগুলো তোমাদেরকে কমেন্টে আমি দিতে বলবো, অবশ্যই কিন্তু সেগুলোর উত্তর জানাবে। এখন দেখে নাও পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আদরিনী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয় সেটি হলো, অপশনগুলো ভালো করে শুনে নাও, তারপর নিজের মতন উত্তর দেওয়ার চেষ্টা করো। বঙ্গবাসী পত্রিকায়, সংবাদ প্রভাকর পত্রিকায়, সাহিত্য পত্রিকায়, কবিতা পত্রিকায়। সঠিক উত্তর হবে সাহিত্য পত্রিকায়। তাহলে আদরিনী এই গল্পটি প্রথম প্রকাশিত হয় সাহিত্য পত্রিকায়। পরবর্তী প্রশ্ন যেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা জেনে নাও। পরের প্রশ্ন হচ্ছে, জয়রাম মহাশয়ের পদবী কি ছিল? অপশনগুলো শুনে নাও। বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, ভট্টাচার্য, মুখোপাধ্যায়। এই প্রশ্নের উত্তরটা তোমাদের প্রত্যেকের জানা, তাই অবশ্যই উত্তরটা তোমরা কমেন্টে জানিও। এর উত্তরটা আমি তোমাদেরকে জানাচ্ছি না। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। গরুর গাড়ি করে পীরগঞ্জে যেতে আসতে সময় লাগে 3 দিন, 4 দিন, 5 দিন, 2 দিন। সঠিক উত্তরটা তোমাদের জানা উচিত, কারণ গল্পটা ইতিমধ্যেই তোমাদেরকে আমি শুনিয়ে দিয়েছি। আমি বলে দিচ্ছি সঠিক উত্তরটা, তার মধ্যে তোমরাও দেওয়ার অবশ্যই চেষ্টা করো। তাহলে আরেকবার প্রশ্নটা শুনে নাও। গরুর গাড়ি করে পীরগঞ্জে যেতে আসতে সময় লাগে, মানে কতটা সময় লাগে? 4 দিন। সঠিক উত্তর হবে 4 দিন। তোমরা কিন্তু অপশান 2 দিন আছে, এটাকে ভুল করেও বাঁচবে না। হয়তো গল্পে তোমরা পড়েছো যেতে 2 দিন, আসতে 2 দিন, মানে মোট সময় তাহলে লাগলো 4 দিন। যেহেতু ওখানে 2 দিনের উল্লেখটা আছে, তাই তোমরা কিন্তু সঠিক উত্তরে 2 দিন করবে না। যেতে 2 দিন, আসতে 2 দিন, সর্বসাকুল্যে 4 দিন। তাহলে এখানে প্রশ্ন ছিল যে যেতে আসতে কত সময় লাগে, তাহলে অবশ্যই 4 দিন সময় লাগে। এই যে গল্পটা আদরিনী গল্প, যেখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদেরকে বলছি, এই গল্পটা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা কিন্তু অলরেডি চ্যানেলের তরফ থেকে করে দেওয়া হয়েছে। গল্পে কি রয়েছে, কাকে নিয়ে গল্প, আদরিনী নামকরণ কেন করা হয়েছে, গল্পের শেষে কি ঘটনা ঘটলো, সমস্তটাই সেখানে ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তোমরা যদি ওইটা শুনে থাকো তাহলে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ যে এমসিকিউ গুলো করছি সেখানে উত্তর দেওয়াটা একেবারেই কঠিন হবে না। খুব সহজে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিতে পারবে। তাই যারা যারা গল্পটা এখনো দেখোনি তাদেরকে বলবো ওই ভিডিওটা দেখে নাও। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে অবশ্যই ওই ভিডিওটা দেখে নাও, তাহলে সহজেই উত্তরটা দিতে পারবে। এখন জেনে নাও পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, পীরগঞ্জের যে বিবাহ অনুষ্ঠান হচ্ছিল সেটা কোন বাবুর মেয়ের? বড় বাবু, মেজবাবু, সেজবাবু, ছোট বাবু? সঠিক উত্তর হবে মেজবাবু। তাহলে পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। এই হয়ে গেল গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন। পরের যে প্রশ্নটা সেটা শুনে নাও। মোক্তার মহাশয় ছিলেন কিরকম ছিলেন, তার চারিত্রিক যে গুণাবলী, বৈশিষ্ট্য, সেগুলো বলছি, তোমরা এবার শুনে বুঝে নাও। তীব্র ঈর্ষাপরায়ণ, তীব্র রাগী, তীব্র অনুরাগী, তীব্র অভিমানী। এখানে সঠিক উত্তর হবে অবশ্যই তীব্র অভিমানী। আমরা দেখেছি গল্পে যে জয়রাম মুখোপাধ্যায় কিন্তু অভিমানী ছিলেন, ভীষণ অভিমানী ছিলেন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় যে বয়স পার হয়েছে কত? 40, 50, 60, 70?
অবশ্যই এখানে সঠিক উত্তর হবে 50, কারণ আমরা দেখেছিলাম 50 পার হয়ে যাওয়া বলে গল্পে উল্লেখ রয়েছে। সুতরাং অবশ্যই জয়রাম মুখোপাধ্যায়ের বয়স পার হয়েছে 50, এটাই হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে মুখোপাধ্যায় মহাশয় দান করতেন, তিনি কি দান করতেন? ভূমি, অন্ন, বস্ত্র, অর্থ, কি দান করতেন? মুখোপাধ্যায় মহাশয় অর্থাৎ জয়রামের কথাই বলা হচ্ছে, জয়রাম মুখোপাধ্যায় তিনি কি দান করতেন? অবশ্যই সঠিক উত্তর হবে অন্ন দান করতেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। তবে পরের প্রশ্নে যাওয়ার আগে বলি, তোমাদের এই যে গল্প আদরিণী গল্প, এই গল্পের গুরুত্বপূর্ণ এমসিকিউ এর পার্ট 1 পর্ব কিন্তু অলরেডি আপলোড হয়েছে। তাহলে তোমাদের জন্য গল্প যেমন আপলোড হয়েছে তেমনি পার্ট 1 এমসিকিউ সেটাও আপলোড হয়ে গেছে। যারা যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, অবশ্যই ওইটাও দেখে নিও। তাহলে অনেকগুলো প্রশ্ন যদি তোমার তৈরি থাকে, তাহলে তোমার সেমিস্টার 3-তে যেখানে এমসিকিউ প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব সহজ হয়ে যাবে। দেখে নাও পরের প্রশ্ন। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, জয়রাম মুখোপাধ্যায় এদেশে এসেছিলেন, কিভাবে এসেছিলেন? নৌকা পথে, পদব্রজে, গরুর গাড়িতে, নাকি সবকটি? আমরা দেখেছি যে সবের মাধ্যমেই এসেছে, কিছুটা নৌকা পথে এসেছে, কিছুটা গরুর গাড়িতে এসেছেন এবং কিছুটা পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে এসেছেন। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে সবকটি। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের গোঁফ ছিল কিরকম ছিল? পাকা, কাঁচা, ধূসর, কাঁচা পাকা মিশ্রিত? এখানে সঠিক উত্তর যেটা হবে কমেন্টে জানাও সেটা। চলে যাচ্ছি পরের প্রশ্নে। জয়রাম মুখোপাধ্যায় তার যে চেহারা, সেই চেহারাটা কেমন ছিল? এবার বিবরণটা আমি বলছি, সেটা তোমরা উত্তরটা দেবে। লম্বা, গোঁফ ছিল, টাক ছিল, সবকটিই ঠিক। তাহলে আমরা দেখেছিলাম জয়রাম মুখোপাধ্যায় অনেকটা লম্বা এবং তার কাঁচা পাকা গোঁফও ছিল, তার সামনে মাথার সামনে ভাগটা টাক ছিল, সেটাও আমরা গল্পে পড়েছি। সুতরাং এখানেও কিন্তু সবকটি ঠিক, উত্তরটা সবকটি ঠিক হবে। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন হচ্ছে, মুখোপাধ্যায় মহাশয়ের বাছুরটির নামকরণ করা হয় কার নামানুসারে? অপশানগুলো ভালো করে শুনে নাও। উকিল বাবুর নাম অনুসারে, বড় বাবুর নাম অনুসারে, ডাক্তার বাবুর নাম অনুসারে, ডেপুটি বাবুর নাম অনুসারে? আমরা গল্পে দেখেছিলাম যে এক সময় একটা বচসায়, আইনি লড়াইয়ের বচসায় জড়িয়ে পড়েছিলেন একটা ডেপুটির সঙ্গে। সেই বচসার জেরে তিনি খুব রেগে গেছিলেন। কে? জয়রাম মুখোপাধ্যায় ভীষণ রেগে গেছিলেন এবং বাড়ি ফিরে দেখেন তার বাড়ির যে গাই গরু, সেই গরুর বাছুর হয়েছে এবং সেটা এঁড়ে বাছুর। তখন তিনি সেই এঁড়ে বাছুরের নামকরণ করেছিলেন। তার ভেতরের ওই যে রাগ, তীব্র অভিমান, সেখান থেকে ডেপুটির ওপর যে রাগ হয়েছিল তার কারণে এঁড়ে বাছুরের নাম রেখেছিলেন ডেপুটির নামানুসারে। সুতরাং এখানে সঠিক উত্তর হবে ডেপুটির নামানুসারে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, উমাচরণের হাতিটি ছিল কেমন ছিল? হাতিটি সেইটাই এবার অপশানগুলো বলে দিচ্ছি, দেখো। বড়, মোটা, বৃদ্ধ, বাচ্চা। আমরা দেখেছিলাম গল্পে যে একটা বাচ্চা হাতি ছিল এবং সেটা মাদি হাতি, তাই সেটা হচ্ছে বাচ্চা। এখানে সঠিক উত্তর হবে বাচ্চা। পরের প্রশ্ন হচ্ছে, উমাচরণ লাহিড়ীর বাড়ি ছিল কোথায়? অপশানগুলো শুনে নাও। বিপ্রপুর, বীরপুর, বিষ্ণুপুর, বীজপুর? সঠিক উত্তরটা কমেন্টে জানাও। চলে যাচ্ছি পরের প্রশ্নে। মুখুজ্জে মশাই ও হাতিটি কার উক্তিটি করেছেন? কুঞ্জবিহারী, নগেন্দ্রবাবু, জয়রাম মুখোপাধ্যায়, মহারাজ নরেশচন্দ্র? অবশ্যই সঠিক উত্তর হবে মহারাজ নরেশচন্দ্র। যখন পরের দিন, বিবাহের পরের দিন যখন এস্টেটের কাজের জন্য জয়রাম মুখোপাধ্যায় হাতিতে চেপে মহারাজের বাড়ি গেছিলেন, নরেশচন্দ্রের বাড়ি গেছিলেন, তখন মহারাজ এই উক্তিটি করেছিলেন। নিশ্চয়ই তোমাদের গল্পটা যারা যারা পড়ে নিয়েছো তারা নিশ্চয়ই জানো, বা যারা গল্পটা শুনেছো তারা নিশ্চয়ই জানো। কল্যাণীর বিবাহের ব্যাপারে একেবারে নির্লিপ্ত ছিলেন। কে নির্লিপ্ত ছিলেন? স্বয়ং কল্যাণী, এটা একটা অপশান। দ্বিতীয় অপশান হচ্ছে কল্যাণীর পিতা। 3 নম্বর অপশান কল্যাণীর মাতা। 4 নম্বর অপশান কল্যাণীর দাদু। তাহলে কে নির্লিপ্ত ছিলেন কল্যাণীর বিয়ে নিয়ে? আমরা দেখেছি যে জয়রাম মুখোপাধ্যায়ের বড় ছেলে যে একেবারেই উদাসীন, তার যে একটা দ্বাদশ বর্ষীয়ান মেয়ে রয়েছে তাকে যে পাত্রস্থ করতে হবে সেই সম্পর্কে তার কোনো রকম ভ্রুক্ষেপ ছিল না। সে সবসময় কি করতো? তাস পাশা নিয়ে মেতে থাকতো। সুতরাং এখানে কল্যাণীর বিবাহ নিয়ে একেবারেই উদাসীন বা নির্লিপ্ত ছিলেন কল্যাণীর পিতা। পরের প্রশ্ন হচ্ছে, বামুনহাটের মেলা হয় কখন হয়? অপশানগুলো শুনে নাও। পয়লা বৈশাখে, চৈত্র সংক্রান্তিতে, মকর সংক্রান্তিতে, কার্তিক সংক্রান্তিতে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
এই প্রশ্নের উত্তরটাও তোমাদেরকেই জানাতে বলছি। আগের যে পার্ট 1 ভিডিও ছিল সেখানে এটা নিয়ে আলোচনা করে দিয়েছি, গল্পে তো আলোচনা করাই হয়েছে, তাই উত্তরটা তোমাদের কাছ থেকেই আশা করছি। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কল্যাণীর শ্বশুরবাড়ির লোকেরা বিয়েতে পণ চেয়েছিল। কত টাকা পণ চেয়েছিল? 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা। কল্যাণীর শ্বশুরবাড়ির লোকেরা পণ চেয়েছিল 2000 টাকা। আমরা দেখেছিলাম গল্পে বলা হয়েছে যে কল্যাণীর যে বিয়ে যেখানে ঠিক হয়েছে তারা চেয়েছে 2000 টাকা এবং ঘর খরচ বাবদ 500 টাকা, সর্বসাকুল্যে 2500 টাকা হলে ভালোভাবে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। এটা কিন্তু আমরা গল্পে লক্ষ্য করেছি। তাই এখানে 2000 টাকা হচ্ছে পাত্রপক্ষের তরফ থেকে চাওয়া হয়েছিল। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে আদরিণীকে ফিরতে দেখে বাড়িতে কি সৃষ্টি হয়েছিল? অপশনগুলো শুনে নাও। বিষাদ, দুঃখ, বেদনা, আনন্দ কোলাহল। অবশ্যই আনন্দ কোলাহল। আমরা দেখেছি গল্পে যে কেউই কিন্তু আদরিণীকে বিদায় দিতে চায়নি, কিন্তু তারা একটা পরিস্থিতির শিকার হয়ে তাকে বিক্রির জন্য পাঠাতে বাধ্য হয়েছিল। কিন্তু বিক্রি না হয়ে বামুনহাটের মেলা থেকে যখন আদরিণী ফেরত চলে এসেছিল তখন বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই আনন্দে মুখরিত হয়ে উঠেছিল, কোলাহলে মেতে উঠেছিল এবং তারা সকলে খুব খুশি হয়েছিল। তাহলে এখানে অপশন হচ্ছে আনন্দ কোলাহল। পরের প্রশ্নে চলে যাচ্ছি। মুখোপাধ্যায় মহাশয় কিরকম ব্রাহ্মণ নন? অপশনগুলো শুনে নাও। অসৎ ব্রাহ্মণ, ভণ্ড ব্রাহ্মণ, আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ, সাধারণ ব্রাহ্মণ। অবশ্যই অপশন সি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ তিনি ছিলেন না। চলে যাচ্ছি পরের প্রশ্নে। রসুলগঞ্জে মেলা হয়, কতটা সময় ধরে মেলাটা চলে আমি সেটা বলছি, অপশনগুলো শুনে নাও, তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো। 1 মাস ব্যাপী, 1 সপ্তাহ ব্যাপী, 1 দিন ব্যাপী, 1 পক্ষ ব্যাপী। অবশ্যই সেটা সঠিক উত্তর হবে 1 সপ্তাহ ব্যাপী। রসুলগঞ্জের মেলা হয় 1 সপ্তাহ ব্যাপী। পরবর্তী প্রশ্ন। কথায় বলে ব্রহ্মবাক্য। ব্রহ্মবাক্য কথার অর্থ অপশনগুলো হচ্ছে বেদ বাক্য, নীতি বাক্য, উপদেশ বাক্য, জ্ঞান বাক্য। ব্রহ্মবাক্য কথার অর্থ হচ্ছে বেদ বাক্য, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বেদ বাক্য। পরের প্রশ্ন। আদরিণীর কোথায় ব্যথা হচ্ছিল? অপশনগুলো শুনে নাও। পেটে, মাথায়, পায়ে, মুখে। কোথায় তার ব্যথা হচ্ছিল? আমরা দেখেছি গল্পে কি না, আদরিণী রাস্তার মধ্যে বারবার করে সুর দিয়ে তার পেটে বোলানোর চেষ্টা করছিল, যে দেখে মনে হচ্ছিল যে তার পেটে ভীষণ ব্যথা হচ্ছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে পেটে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। অসুস্থ আদরিণীর চিকিৎসা কে করেছিল? ডাক্তার, মোক্তার, উকিল, মাহুত। কে চিকিৎসা করেছিল? চিকিৎসা করেছিল মাহুত। সঠিক উত্তর হচ্ছে মাহুত। চলে যাচ্ছি পরের প্রশ্নে। আদরিণী অসুস্থ হয়ে রাস্তার পাশে যেখানে শুয়ে পড়েছিল সেখানে ছিল বাঁশ বাগান, পেয়ারা বাগান, লিচু বাগান, আম বাগান। কোথায় শুয়ে পড়েছিল? অপশানটা দেখেই আমরা বলতেই পারি সঠিক উত্তর হচ্ছে আম বাগান। আমরা গল্পে দেখেছি আম বাগানের কাছাকাছি জায়গায় সে কি করলো, ব্যথায় কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছিল। তো এই হচ্ছে সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে। তবে পরের প্রশ্নে যাওয়ার আগে বলি, এই যে এতটা সময় ধরে ধৈর্য সহকারে তোমরা দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতটা সময় ধরে তোমাদের সঙ্গে কিন্তু আমিও রয়েছি, তোমাদেরই এসপি ম্যাম। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখন শুনে নাও। আদরিণী গল্পে কল্যাণী জয়রাম মুখোপাধ্যায়কে কি বলে সম্বোধন করতেন? অপশনগুলো শুনে নাও। ঠাকুরদা, দাদা মশাই, দাদু মশাই, দাদা বাবু। আমরা গল্পে কি দেখেছি, দাদা মশাই বলে সম্বোধন করেছিল কল্যাণী, যে দাদা মশাই তুমি ঘর থেকে বেরোলে না। যখন রসুলগঞ্জে নিয়ে চলে যাওয়া হচ্ছে আদরিণীকে তখন বলছে যে আদরিণী যাওয়ার সময় প্রচুর কষ্ট পাচ্ছিল, তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল, আর ঠিক সেই সময়তেই দাদা মশাই বলে সম্বোধন করতে আমরা দেখেছি। তাই এখানে সঠিক উত্তর হবে দাদা মশাই। উপস্থাপনার একেবারে শেষ অংশে আমরা চলে এসেছি। গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো একদম গুরুত্বের নিরিখে তোমাদের জন্য বেছে নিয়ে চলে এসেছিলাম, খুব খুব ভালো করে এগুলো বুঝতে থাকো। প্রয়োজনে তোমরা এটা নোট ডাউন করে নাও, একবারের জায়গায় 2 বার 3 বার করে শুনে নাও, তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো তোমার মাথায় গেঁথে যাবে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। একটাই যেহেতু গল্প, এখান থেকে প্রশ্ন তো থাকছেই, এবং যে যে এমসিকিউগুলোর কথা বলছি সেখান থেকে তুমি অবশ্যই কমন পেয়ে যাবে। তাই খুব ভালো করে এই প্রশ্নগুলো হয় শুনে নাও, না হলে নোট ডাউন করে নাও, বারবার করে শুনতে থাকো।
আর অভ্যেস করো, বারবার নিজে নিজে অভ্যেস করো। একেবারে শেষ অংশে চলে এসেছি। শেষ প্রশ্নে যাওয়ার আগে বলি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো উপস্থাপনার সঙ্গে। প্রত্যেকে সুস্থতা কামনা করলাম। আর এখন জানাচ্ছি শেষ প্রশ্ন। আদরিণী নব জলধর বর্ণ বিশাল দেহকানি পতিত ছিল। কোথায় পতিত ছিল? কদলী বনে, জামরুল বনে, আম্র বনে, পেয়ারা বনে। একটু আগেই আমরা বললাম যখন আম বাগানের কাছ থেকে যাচ্ছিল তখনই তার এরকমটা বেশি বেশি হচ্ছিল এবং সে কাতরাতে কাতরাতে শুয়ে পড়েছিল। সুতরাং এখানে সঠিক উত্তর হচ্ছে আম্র বনে, মানে আম বনে।